ইমাম সমাজ কর্তৃক আয়োজিত পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে এই শুভেচ্ছা বিনিময় সভার সম্মানিত সভাপতি, সমবেত ইমাম সমিতির সভাপতি, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আনন্দিয়া পৌরসভার সৈয়দ মেয়র, আনন্দিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপস্থিত রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, আনন্দিয়া থানার অফিসের ইনচার্জ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, জেলা এবং উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জেলা পরিষদের সদস্য, উপজেলা ভাইস চেয়ারম্যান, ইমাম সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সামনে উপবিষ্ট ইমাম এবং মুয়াজ্জিন ভাইরা, মুরব্বীরা, বিভিন্ন সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এই ঈদকে সামনে রেখে বা রমজানকে সামনে রেখে আমি শুধু তিনটি প্রোগ্রামে তিন উপজেলায় উপস্থিত হয়েছি। বাকি কর্মকাণ্ডগুলো আমাদের নেতৃবৃন্দরা, জনপ্রতিনিধিরা তারা সম্পন্ন করেছে। আমি শুধু নেসারাবাদ, কালতলী এবং আনন্দিয়া উপজেলার ইমাম এবং মুয়াজ্জিন সাহেবদের এই শুভেচ্ছা বিনিময় সভাপতিতে উপস্থিত হয়েছি। এই কারণে আমি উপস্থিত হয়েছি যে নির্বাচনের পূর্বে ওই তিন উপজেলার ইমাম সাহেবদের সাথে আমি মত বিনিময় করেছিলাম। তৎকালীন সময়ে আমরা মুয়াজ্জিন সাহেবদের ডাকতে পারিনি। আপনাদের সামনে বিভিন্ন আলোচনা মত বিনিময় আমাদের হয়েছে। হয়তো কোনো এক বক্তার প্রস্তাব ছিল যে ইমাম, বা আমারই ছিল কিনা আমি জানি না, মনে নেই, যে আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হতে পারি তাহলে প্রথম সংসদে ইমাম এবং মুয়াজ্জিনদের বেতন নয় সম্মানী দেওয়ার জন্য আমি দাবি করব। তো সংসদে কথা বলার কতগুলো নিয়ম কানুন আছে, আইন কানুন আছে। সেটি হলে সংসদ শুরু হওয়ার পূর্বে সংসদ সচিবকে নোটিশ করতে হয় যে আমি এই বিষয়ের উপর, এই মন্ত্রণালয়ের এই বিষয়ের উপরে কথা বলতে চাই। এই নোটিশগুলো লটারি হয়, কারণ 300 সংসদ সদস্য এক একজনের 15টা, 20টা, 30টা মন্ত্রণালয় নিয়ে নোটিশ করে। তো এটা লটারি হয়। লটারিতে যেটা প্রথম ভাবে আসে এর 2-4টা সংসদে কথা বলার সুযোগ থাকে। বাকিগুলো উত্তর আসে, সেটা লিখিত আকারে আসে। মানে নোটিশ যে কটাই হবে সেটা ওই মন্ত্রণালয় তার উত্তর দিতে হবে, কিন্তু বইয়ের লিখিত আকারে সংসদের টেবিলে সেটা উপস্থাপিত হবে। আর যেটি লটারিতে প্রথম ভাগে আসবে 2-3টা, সেইগুলো নিয়ে কথা বলার সুযোগ হবে। আরেকটি বিধান হলো যে কোনো সংসদ সদস্য যদি 71 বিধিতে কথা বলতে চায় তাহলে আগের দিন অথবা এমার্জেন্সি ওই দিনই স্পিকারকে যদি তিনি একটি নোটিশ দেন যে মাননীয় স্পিকার, আমি এই বিষয়ের উপরে 2 মিনিট কথা বলতে চাই, তাহলে উনি 2 মিনিট সংসদ সদস্যকে কথা বলার সুযোগ দেন। তো আমি 19টা নোটিশ করেছিলাম। নোটিশগুলো উত্তর বিভিন্নভাবে লিখিত আকারে এসেছে। আমি দেখলাম যে এই আপনাদের যে কথা দিয়েছিলাম যে প্রথম সংসদে যে কথা বলবো সেটি ইমামদের মুয়াজ্জিনদের সপক্ষে বলবো, সেটি লটারিতে আসেনি। তখন আমি 71 বিধির নোটিশ করলাম এবং 71 বিধির যেদিন নোটিশ করলাম তার পরের দিন সম্ভবত মাগরিবের আগে বা পরে আমাকে মাননীয় স্পিকার 2 মিনিট এই বিষয়ের উপরে কথা বলার সুযোগ দিলেন। এবং সেই কথা আমি ওখানে কি বলেছি আপনারা অনেকেই শুনেছেন যে আমি শুধু এই ভান্ডারিয়া, কালতলী বা ইমাম মুয়াজ্জিনদের জন্য নয়, সারা বাংলাদেশের ইমাম মুয়াজ্জিনদের জন্য যাতে সরকারিভাবে একটি সম্মানী প্রদান করা হয়
সেটির আহ্বান সংসদে উত্থাপন করেছি এবং এটি ওই দিনের বক্তব্যের সাথে সাথে বাংলাদেশের সকল মিডিয়ায় এটি ব্যাপক প্রচার হয়েছে যে এই ধরনের একটি দাবি ফিরোজপুর ২ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ ইমাম মুয়াজ্জিনদের সপক্ষে করেছে। আমি তার পরের দিন সকালবেলা দুই একটা মিডিয়ার ফেসবুকের দেখেছি যে বাংলা ভিশন নিয়ে যে নিউজটি করেছে সেটি ৫.৫ লক্ষ ভিউ হয়েছে তার পরের দিন সকাল ৯টা পর্যন্ত। একান্ত টিভিতে ৩.৫ লক্ষ ৪ লক্ষ ভিউ হয়েছে আপনার এই কথার উপরে। এবং আমি কমেন্টসগুলো অনেক করেছি যে ব্রাহ্মণবাড়িয়ায় এই কথা বলার জন্য আমার জন্য তারা মসজিদে দোয়া করেছে। সুবহানাল্লাহ। তো এটা আমরা কেন মনে করেছিলাম জানি না। আমি এই বাড়িতে আসার ৪ দিন আগে আমি যে বক্তব্যটি দিয়েছি সেটি সংসদ থেকে লিখিত আকারে এসেছে যে এটি সংসদে লিপিবদ্ধ হবে এবং আপনার কোনো ভাষাগত কারেকশন আছে কিনা আমাদের যে একটা ভাষাগত কারেকশন থাকবে সেটি দিয়েছি এবং আল্লাহ রহমতে এই যেটুকু বক্তব্য দিয়েছি একটু সংসদে লিপিবদ্ধ হচ্ছে। তো যাই হোক আমরা আশা করি এবং আমি যে ধর্মমন্ত্রী মহোদয়কে নোটিশটি প্রদান করেছিলাম তিনি সেটি লিখিত উত্তর দিয়েছেন এবং সকল সংসদ সদস্য মন্ত্রী প্রধানমন্ত্রীর টেবিলে সেটি দাখিল করা হয়েছে সংসদের পক্ষ থেকে। সেখানে তিনি বলেছেন যে বৈশ্বিক মহামারী এবং ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, সে কারণে এই বিষয়টিকে এখনই আমরা ব্যবস্থা নিতে পারছি না। তবে এই অর্থনৈতিক মন্দা কাটিয়ে ওঠার পরে পর্যায়ক্রমে সরকার এটির ব্যবস্থা গ্রহণ করবে। আলহামদুলিল্লাহ। যাই হোক আমি যদি আবার ৫ বছর বাঁচিয়ে রাখি বা ৫ বছর সংসদের সুযোগ পাই আমি আবারও বারে বারে এটি না হওয়া পর্যন্ত সংসদে আমি এই দাবি চালিয়ে যাব। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো কারণ এটি ইতিহাস হয়ে থাকবে যে বাংলাদেশের আন্ডারিয়ান রাজধানী নিসারাবাদের বা ফিরোজপুর ২ আসনের সংসদ সদস্যের দাবি একদিন করেছিল এবং আজকে সেটি কার্যকরী হয়েছে, সেটি ইতিহাসে থাকবে। এই কারণে এটি আমি বারবার আপনাদের সম্পর্কে বলবো। আর ওই মত বিনিময় সভায় আমি বলেছিলাম যে আমি ব্যক্তিগতভাবে এই উপজেলায় প্রায় ৪,০০০-এর কাছাকাছি ইমাম মুয়াজ্জিন এটি মাত্র বেতন দেওয়ার মতো অর্থনৈতিক অবস্থা একজন ব্যক্তির বা আমার নেই। সুতরাং আল্লাহ যদি এই অর্থ কোনোদিন দেওয়ার মতন আমাকে দেয় সেদিন আমি বিজনেস চালু করে দেবো। আলহামদুলিল্লাহ। আপনাদের কথা দিয়েছিলাম প্রতি মাসে না পারি ঈদের সময় আপনাদের স্মরণ করবো। তারই আলোকে আমি এই উপজেলায় আপনাদেরকে সামান্যতম ঈদের উপহার হিসেবে আমি ব্যবস্থা করেছি। আমাদের ইউনিয়নের নিশ্চয়ই একটি তালিকা আছে যে এই একটা মসজিদ। আমি আশা করব যে আমাদের অনুষ্ঠানের পরে দূরবর্তী অর্থাৎ দূরবর্তী ইউনিয়ন থেকে শুরু করে এক এক ইউনিয়নের এখানে যে উপজেলা ইমাম সমিতি আছে তারা জানে যে কোন মসজিদের কে মুয়াজ্জিন এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব আছেন তাদেরকে অনুরোধ করব তারা উপস্থিত থেকে জানো এবং পৌর ব্যবসায় পৌরসভা তারা উপস্থিত থেকে তারা এটা যেন বিতরণ করে এবং যে তালিকাভুক্ত আছে তিনি যেন এটা যথাযথভাবে আমার ঈদের উপহারটি তারা পান। আর আমি দোয়া চাইব ১০০০ বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর জন্য তার জন্য তিনি যদি তার যদি জন্ম না হতো তিনি যদি এই বাংলাদেশ সৃষ্টি না করতো তাহলে আজকে আমার সংসদ সদস্য হওয়ার কোনো সুযোগ থাকতো না এবং আপনাদের পক্ষে মহান জাতীয় সংসদে এই দাবি তোলারও কোনো সুযোগ থাকতো না। সুতরাং তার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাকে ব্যস্ত নসিব করে, আল্লাহ তাআলা তার পরিবারকে তার জন্য দোয়া করবেন। দোয়া করবেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার জন্য যে তিনি একটি গরিব রাষ্ট্রকে একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছেন এবং তিনি স্বপ্ন দেখছেন, তিনি কাজ করে যাচ্ছেন যে ২০৪১ সালের মধ্যে তিনি বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত
বাংলাদেশ যদি উন্নত রাষ্ট্র হয় তাহলে অর্থনৈতিকভাবেও তো উন্নত হবে। আর সেই অর্থনৈতিকভাবে উন্নত হলে অবশ্যই ইমাম মুয়াজ্জিনদের বেতন তার সম্মানী নির্ধারণ করা সম্ভব হবে। সুতরাং তার জন্য দোয়া করবেন। আর যে চলমান প্রক্রিয়া তিনি এই চতুর্থবারের মতন টানা চতুর্থবার এবং পঞ্চমবারের মতন তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তিনি আল্লাহ তাআলা যেন তাকে দীর্ঘজীবী করে এবং বারবার এই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় রেখে এই দেশকে যেন একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার তৌফিক আল্লাহ দান করে, সেই দোয়া আমি আপনাদের কাছে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য চাইব। আমি দোয়া চাইব আমাদের মাননীয় সাবেক সংসদ সদস্যের জন্য। তার বয়স হয়েছে, আর সেটাকে নির্বাচন করেছি, কিন্তু তার অনেক অবদান এই ভান্ডারিয়া চুক্তি আছে। কারণ তিনি দীর্ঘদিন যাবৎ আমাদের ভান্ডারিয়ার সেবা করেছে। মানুষ কাজ করতে গেলে ভালো মন্দ মিলিয়ে ভুল ত্রুটি মিলিয়েই কাজ হয়। তিনি আমাদের মুরব্বী, তার জন্য আমি দোয়া চাইব যে তিনি যেন সুস্থ থেকে আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ রাখেন এবং তিনি যাতে আমাদেরকে সহযোগিতা করে বুদ্ধি পরামর্শ দিয়ে এই শান্তিপ্রিয় ভান্ডারিয়ার যে উন্নয়নের ধারা সেটি যেন অব্যাহত রাখার পরামর্শ তিনি আমাদেরকে দেন। এবং আমি দোয়া চাইব আমার পিতার জন্য যে তিনি আপনাদের এই যে আলেম সমাজ, এদের মতনই একজন আলেম সমাজের মতন একজন লোক ছিলেন। তার দায়ী ছিল তিনি আপনাদের মতো যুদ্ধ করত, তিনি মাথায় টুপি রাখতেন, তিনি ছোট সাহেব কেবলার খাদের হিসেবে কাজ করতেন। এবং আমি মনে করি তিনি মৃত্যুর আগে আমাকে বারবার বলেছে, বাবা তুমি এইখানকার সংসদ সদস্য হওয়া। আমি মনে মনে তখন ভাবতাম যে আপনার বাবা ছিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আপনি হচ্ছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আমি হয়তো বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে পারবো, আপনি বলেন আমি সংসদ সদস্য হবো। কিন্তু আজকে তার এই ইমানের জোরে আজকে তাহাজ্জুদ নামাজ পড়ে আমাদের জন্য কান্নাকাটি করেছে। তার জন্য আজকে আমি মনে করি প্রধানমন্ত্রী পীর সাহেব কেবলার দোয়ার বরকতে আমি মনে করি যে আপনাদের মহান করিয়ে আমার মতো ছেলেকে এই নিষ্পত্তি আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার সুযোগ দিয়েছেন। পীর সাহেব কেবলার জন্য এবং আমার বাবার জন্য, আমার মায়ের জন্য আপনাদের কাছে আমি দোয়া চাইব। আমি খুবই নামাজানতে আপনাদের কাছে দোয়া চাইব। এই ভান্ডারিয়া আলগলি নেশারাবাদে মানুষ যে আশা নিয়ে, যে মনের আশা নিয়ে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, তাদের মনের যেন আশা পূরণ করতে পারি। তারা যে উন্নয়ন চেয়েছে সেই উন্নয়নগুলো যাতে যথাযথভাবে আমরা সম্পন্ন করতে পারি। আমরা যেন তাদের মনের আশা মতো ভান্ডারিয়া, কালকারি এবং নেশারাবাদকে শান্তিপ্রিয় উপজেলা হিসেবে আমরা প্রতিষ্ঠিত করতে পারি। আপনারা একটি দাবি করেছিলেন, আমি অদাও দিয়েছিলাম যে এই ভান্ডারিয়া কোনো গান বাজনা হবে না। আমি কথা দিয়েছিলাম আমি সংসদ সদস্য হলে যদি উচ্ছৃঙ্খল কোনো বা অশ্লীল কোনো গান বাজনার ব্যবস্থা করা হয়, সেটি যদি আমরা বন্ধ করতে প্রশাসন থেকে না পারি, আপনাদেরকে নিয়ে আমি সেটি প্রতিহত করবো। এবং আরেকটি বিষয় আপনাদের মনে রাখতে হবে, রাষ্ট্রীয় কতগুলো প্রোগ্রাম আছে, রাষ্ট্রের কতগুলো নির্ধারিত অনুষ্ঠান আছে যেটা রাষ্ট্র পালন করতে প্রশাসন বাধ্য, কিন্তু সেটি যাতে অশ্লীল না হয়। অর্থাৎ আপনার বিজয় দিবস, আপনার 26শে মার্চ, আপনার 21শে ফেব্রুয়ারি, বিভিন্ন স্কুল কলেজে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, এটাকে যদি আমরা এর আওতায় আনি তাহলে তো সেটা আমাদের সমীচীন হবে না। কিন্তু অশ্লীল কোনো কিছু, যাত্রা, গান বা নৃত্য, এই যে অশ্লীলতা, এইটা আমরা বরদাস্ত ভান্ডারিয়ায় করবো না। এবং এটাকে আমি প্রশাসনকে বলবো এই ধরনের কেউ উদ্যোগ নিলে আপনারা সেটি পারমিশন দিবেন না, এবং যদি পারমিশন দেন আপনাদেরকে প্রতিহত করার জন্য ইমামদের নিয়ে আমি মাঠে থাকি। যাই হোক, আমরা জানি প্রশাসনের লোক তারা অত্যন্ত এখন চৌকস এবং তারা দেশকে এগিয়ে নেওয়ার জন্য তারা দিন রাত পরিশ্রম করে যাচ্ছে। আপনারা আগের কালে রসি দেখেছেন, আমাদের চেয়ে 30-40 বছর আগে আপনার একজন কনস্টেবল একজন গ্রামের মানুষের কাছ থেকে 10 টাকা 20 টাকা নেওয়ার জন্য, 50 টাকা নেওয়ার জন্য হয়রানি করত। আজকের একজন কনস্টেবল
এটা করে না। আজকালকার ইউরোপে আপনারা দেখবেন আজ থেকে 15-20 বছর আগেও ইউরোরা চা পাইতো, তার একটা অংশ তারা নিজেদের পকেটে নেওয়ার চেষ্টা করতো। উপজেলা চেয়ারম্যান যারা ছিল তারাও কিছু নেওয়ার চেষ্টা করতো, ভাগে যদি একটা কারবাজি ছিল। আর আজকালকার আমি অন্তত 5 থেকে 7 জন দেখেছি যে তারা শুধু তাদের বেতনের উপরে সব থেকে এই এলাকার জন্য তারা কাজ করে যাচ্ছে। ঠিক না? আপনারা অনেক আগে ইউরোর কাছে যান, পয়সা লাগে? এই পরিবর্তন দেশে এসেছে। এটাই তো পরিবর্তন। ইউরো সাহেব চায় কিভাবে ভান্ডারে আজকে 2 বছর জন্য বা 1.5 বছরের জন্য 3 মাসে উঠে যেতে পারে, কিন্তু মানসিকতা দেয়া করে যে কয়েকদিন ভান্ডারে আছি সেই কয়েকদিন সরকারের পক্ষে, সরকারের জন্য, দেশের মানুষের জন্য, ভান্ডারের মানুষের জন্য কাজ করে দেবে। এই কাজগুলো পরিবর্তন প্রশাসনে এসেছে। আমি সেজন্য সাধুবাদ জানাই প্রশাসনকে এবং আমাদের নেতৃবৃন্দের ভিতরেও কিন্তু পরিবর্তন এসেছে, রাজনৈতিক দিকে পরিবর্তন এসেছে। একজন একজনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে আবার একই পদ্ধতি বসে সমাজকে তারা পরিচালনা করে। যাই হোক, অনেক কথা বললাম। রোজার দিন আপনারা বাড়িতে যাবেন, আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের এই আসলে মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারি, সেই তৌফিক যাতে আল্লাহ আমাকে দান করেন। আরেকটি কথা, আমাদের মাননীয় সাবেক সংসদ সদস্য সাহেব ইতিপূর্বে ভান্ডারিয়া বন্দর সহ বিভিন্ন ইউনিয়নের যে বাজারগুলো ছিল সেই বাজারগুলোর ডাকের যে খাজনার টাকা সেটি তিনি ব্যক্তিগতভাবে দিতেন এবং এই ধারাটি যাতে অব্যাহত থাকে সেজন্য আগামী 14 থেকে 14 পর্যন্ত 14 পর্যন্ত দেওয়া আছে। আগামী 1 বৈশাখ থেকে আগামী 5 বছরের জন্য যদি আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখে এই খাজনা মওকুফ অব্যাহত থাকবে। সকল বাজারের এই খাজনা মওকুফ থাকবে। পাশাপাশি রাজবাড়ী এবং এছাড়া বাজারও সকল বাজারের খাজনা আমরা মাফ করে দেব। মওকুফ নয়, আমরা ব্যক্তিগতভাবে জমা দিয়ে দেবো, সরকারি রাজস্ব জমা দিতে হয়। যাই হোক, আপনারা এই কথাগুলো গ্রামের মানুষকে বলবেন যে কোনো খাজনা, কারণ অনেকে কিন্তু অনেক নির্বাচনের সময় শুনেছি যে মন্ত্রী সাহেবের এই খাজনার কি হবে, আমি আমার কাগজ ছিল সেই অনেকে বলেছে। এজন্য মসজিদে জুমার দিন করে দেবেন যে মন্ত্রী সাহেব কেমনি খাজনা দিতেন তার জন্য দোয়া করি এবং এখন যিনি সংসদ সদস্য আছেন তিনিও এই খাজনা মওকুফ করে দিয়েছেন, তার জন্য আমরা দোয়া করি। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চলবে।